শাহ আমানত বিমানবন্দর থেকে আশুলিয়া পোশাক খাত, জাতীয় গ্রিড ও শিল্পাঞ্চলে নজিরবিহীন গ্যাস ও বিদ্যুৎ সংকট, অবকাঠামোগত অচল এবং অর্থনৈতিক বিপর্যয়ের এক গভীর সমীক্ষা আমাদের সামনে। একটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার মূল ভিত্তি হলো তার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং রপ্তানি মুখী শিল্পাঞ্চলগুলোতে যে নজিরবিহীন গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, তা দেশের অর্থনৈতিক স্থায়িত্বকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। বিশেষ করে পাটপার ইউনুসের সময়কাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, রাষ্ট্র বিমুখী যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তের কারণে এবং তারেক রহমান সরকারের অদূরদর্শিতার কারণে আজকে এই ভয়ংকর পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মতো স্পর্শকাতর কেপিআই এলাকায় দিনে ১০ থেকে ১২ বার লোডশেডিং হওয়া এবং আশুলিয়া ও সাভার নারায়ণগঞ্জের শত শত টেক্সটাইল ও তৈরি পোশাক কারখানায় গ্যাসের চাপ শূন্যে নেমে আসায় বন্ধ হয়ে যাওয়া এটি কেবল কোনো স্থানীয় সমস্যা না, এটি জাতীয় অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থাপনার এক গভীর সংকটের সংকেত এবং দেশের জন্য এক বিপদ সংকেত, মহা বিপদ সংকেত। দর্শক, আজকের এই আলোচনায় আমরা মহেশখালী এলএনজি টার্মিনালের সরবরাহ ঘাটতি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রিড ব্যবস্থা, কারখানাগুলোর কোটি কোটি টাকার দৈনিক লোকসান এবং শ্রম খাতের সাময়িক অনিশ্চয়তা নিয়ে তথ্যভিত্তিক সমীক্ষা তুলে ধরবো আপনাদের সামনে। দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত, প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি যাত্রী ও কার্গো ফ্লাইট এই বিমানবন্দর দিয়ে ব্যবহার করা হয়। সম্প্রতি প্রকাশিত তথ্য ও বিমান সংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিলের বক্তব্য অনুযায়ী পিডিবি ফিডার লাইন বিমানবন্দরের পিডিবির দুটি বিশেষ এবং জরুরি ফিডার লাইন থাকা সত্ত্বেও জাতি গ্রিডে ব্যাপক বিদ্যুৎ ঘাটতির কারণে বিমানবন্দরকে লোডশেডিং এর আওতামুক্ত রাখা সম্ভব হচ্ছে না। দৈনিক দিনে গড়ে ১০ থেকে ১২ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। দৈনিক বিকল্প জেনারেটর ব্যবস্থা রয়েছে, তবে জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হতে ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় লাগে। টার্মিনালে ক্ষণস্থায়ী সময়ে অন্ধকার নিমজ্জিত হয়। এই ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় টার্মিনাল লাইটিং বন্ধ হয়ে পুরো বিমানবন্দর অন্ধকারে নেমে আসে, যা আন্তর্জাতিক যাত্রী ও বিদেশি এয়ারলাইন্সগুলোর কাছে এক দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যথেষ্ট এবং এটা একটা ভয়ংকর ব্যাপার। অবশ্য এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং রানওয়ে লাইটিং এর মতো অতি গুরুত্বপূর্ণ অপারেশনাল যন্ত্রপাতি পৃথক আইপিএস ব্যাকআপ থাকায় উড্ডয়ন বা অবতরণে তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এটিও যে থাকবে, এটিও যে সমস্যা করবে না, তার কোনো নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না। এটি একটি কেপিআই স্থাপনার প্রতিদিন এভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটা দেশের অবকাঠামোগত নিরাপত্তার জন্য বড় প্রশ্নচিহ্ন হয়ে খাড়া হয়েছে। দর্শক, আমরা একটু সেই অবস্থাটা দেখে আসি যে এই শাহ আমানত বিমানবন্দরে যখন লাইট চলে গেল সেখানকার অবস্থা আপনারা একটু লাইভ দেখেন, আমরা আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই যে চলে গেল, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কিন্তু এই সময়টার ভিতরে এই বিমানবন্দরের মতো জায়গায় যদি এরকম ঘটনা ঘটে, অনেক ধরনের দুর্ঘটনা সেখানে ঘটার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দর সেখানে তার স্ট্যাটাসই হারিয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়াচ্ছে। দেখি। দর্শক, এই যখন অবস্থা, তখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিদ্যুৎ সংকট এবং রানওয়ে অন্ধকারে ঢাকা পড়ার আসল কারণ সন্ধান করলে দেখা যায় যে দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে। আর এর মূল উৎস চট্টগ্রাম ও জাতীয় গ্রিডে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ঘাটতি। স্বাভাবিক কার্যক্রমের জন্য চট্টগ্রামে দৈনিক প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সরবরাহ নেমে দাঁড়িয়েছে মাত্র ১৮০ থেকে ১৯০ মিলিয়ন ঘনফুটে, যা মোট চাহিদার প্রায় অর্ধেক। এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালগুলোর সরবরাহ পরিস্থিতি সংকটের মুখে পড়েছে। আগস্টে এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে এলএনজি কার্গো সংকটে পাইপলাইনে গ্যাস সরবরাহ হঠাৎ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উল্লেখ্য দর্শক, এই কথাটা আপনাদেরকে একটু বলতে চাই। এই এক্সিলারেট এনার্জি হচ্ছে আমেরিকান একটি প্রতিষ্ঠান, যার অন্যতম উপদেষ্টা হচ্ছে সাবেক বা মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের পিটার হাস। এবং কথিত রয়েছে বা কনস্পিরেসি সূত্র রয়েছে যে এই কার্গোতে বা এখানে যে আগুন লেগেছে তার অন্যতম কারণ এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এবং এটা সরকারকে ফল্টে ফেলানোর জন্য করা হয়েছে। এবং যেহেতু তারেক রহমানের সরকারকে এনসিপি এবং ইউনূসের যে গোষ্ঠী আছে তারা আসলে তারেক রহমানের সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় এবং তাদেরকে বিপদে ফেলার জন্য এবং গণরোষ সৃষ্টি করার একটা পায়তারা হিসেবে এবং মেটিকুলাস একটা ডিজাইনের মাধ্যমে ক্ষমতার
পতন ঘটিয়ে তাদের এনসিপি বা ইউনূস যে রেজিম, বাটপার ইউনূসের যে রেজিম তাদেরকে ক্ষমতায় আনার একটা পায়তারা চলছে বা জামায়াতকে ক্ষমতায় আনার একটা পায়তারা চলছে। তার পরিপ্রেক্ষিতেই এটি meticulous ডিজাইন এর মাধ্যমে এই পাইপ এই অ্যা উম ইয়েকে টার্মিনালকে আগুন ধরানো হয়েছে বা নষ্ট করা হয়েছে বলে অনেকে বলছেন। এটা বিশ্বস্ত সূত্রে আমরা পাইনি, বাট এ ধরনের কনস্পিরেসি থিওরি মার্কেটে চালু রয়েছে। এছাড়াও এর স্বাভাবিক প্রভাব পড়েছে যে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে, যার ফলে আবাসিক এলাকা থেকে শুরু করে সিএনজি স্টেশন, বাণিজ্যিক শিল্প অঞ্চলগুলোতে দীর্ঘমেয়াদী লোডশেডিং এর কবলে পড়ছে বলে দেখা যাচ্ছে। বিমানবন্দরের পাশাপাশি দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক ও টেক্সটাইল খাত এই গ্যাস সংকটের কারণে ধ্বংসের মুখে পড়েছে। আশুলিয়া শিল্পাঞ্চলের বাস্তব চিত্র অত্যন্ত আশঙ্কাজনক। দর্শক, এই আশুলিয়ার অ্যা আশঙ্কাজনক শুনুন না, এখানকার শ্রমিকদের কিন্তু আপনার পাওয়ার মতো আ যেটাকে বলে শ্রমিকদের চাকরি না থাকার মতো পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে এইটা আসলে এমন একটা পর্যায়ে গিয়েছে যে এটা আসলে সেইখান থেকেই অ্যা শ্রমিকদের ছাঁটাই এবং কলকারখানা বন্ধ হয়ে দেশে একটা বেকার পরিস্থিতির ভয়ংকর রূপ ধারণ করে দুর্ভিক্ষের দিকে দেশ এগিয়ে যাওয়ার অবস্থায় আসছে। কারখানাগুলোর পরিচালনার জন্য যেখানে ১০ পিসিআই গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে মিটারের চাপ নামছে ০ থেকে ২.৫ পর্যন্ত পিএসআই তে। বহু কারখানায় গ্যাসের চাপ পুরোপুরি শূন্য, উৎপাদন ৭৫% হ্রাস। ফ্যাশন গ্রুপের এআর ওয়েট প্রসেসিং লিমিটেড উৎপাদন ৭৫% কমে যাওয়ায় গতকাল কারখানাটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে। বিকল্প হিসেবে সিএনজি বা সিলিন্ডারের ব্যবহারে প্রতি ঘন্টায় ৳৩০,০০০ অতিরিক্ত খরচ হলেও তা দিয়ে ড্রয়ার বা ওয়াশিং মেশিন চালানো সম্ভব হচ্ছে না। দৈনিক কোটি টাকার লোকসান। পাকিজা গ্রুপের টেক্সটাইল কারখানা ১৫ দিন ধরে বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি টাকার ক্ষতি হচ্ছে। রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ডাইং সেকশন চালাতে না পারায় দৈনিক ১১ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে। শ্রমিকদের বেতনের যে সংখ্যা তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? উৎপাদন না থাকলে ডিপিইজেড এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের শতভাগ বেতন পরিশোধ করতে হচ্ছে এই কারখানাগুলোকে। লিটন স্টার স্পিনিং মিলের মতো প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, সংকট না কাটলে অন্তত ৩০% জনবল ছাঁটাই করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। দর্শক, এই যখন অবস্থা তখন লক্ষ, লক্ষ শ্রমিক বেকার হওয়ার সমস্যা আ যা মুখে পড়েছে এবং দেশ কিন্তু একটি গভীর সংকটে এবং দুর্ভিক্ষের মুখে পড়বে। ইনফ্লেশন বেড়ে যাবে, দুর্ভিক্ষ পড়বে, এরকম একটা অবস্থায় চলে যাচ্ছে। সমস্যাটি কেবল আশুলিয়ার কয়েকটি কারখানাতেই সীমাবদ্ধ নেই, বরং নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এবং মানিকগঞ্জ সহ সারা দেশের শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আসিস রাসেলের বক্তব্য অনুযায়ী তাদের ১৮০০ সদস্যের মধ্যে ৯০০ টেক্সটাইল মিল মানে ১৮০০ যে মিল কারখানা রয়েছে তার মধ্যে ৯০০ মিল কারখানা এই সংকটের কারণে পুরোপুরি বা আংশিক বন্ধ হয়ে গেছে। শিল্প খাতের আঘাত যেভাবে পড়েছে, শুধু বস্ত্র খাতে নয়, ইস্পাত, সিরামিক, পার্টিকেল বোর্ড এবং কাগজ শিল্প উৎপাদন ক্ষমতা সব ৫০% এর নিচে নেমে এসেছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত সরবরাহ এবং স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলেও মাঠ পর্যায়ে কোনো দৃশ্যমান উন্নতি ঘটেনি। বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, সাময়িক উন্নতির কথা বলা হলেও পরদিনই গ্যাসের চাপ আবার শূন্যে নেমে আসছে। কারখানার মালিকরা আশঙ্কা করছেন উৎপাদন বন্ধ থাকলেও জুলাই এবং আগস্টে বিদ্যুৎ বিল এবং ব্যাংক ঋণের পরিশোধের চাপে অনেক প্রতিষ্ঠান স্থায়ীভাবে দেউলিয়া হতে পারে। দর্শক, এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে কি অবস্থা? সাধারণ যে মানুষ তাদের যে কি অবস্থা তার কিছু নমুনা যদি আপনাদেরকে আমি একটু দেখিয়ে আসি, একটু শুনুন সেখানে সাধারণ মানুষ কি বলছে। লোডশেডিং সেটা আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। এই জায়গায় এসে এখন লাইট দিয়ে অন্ধকার দূর করছে। যেখানে ভাই শহরে ফ্ল্যাশ জ্বলতেছে সেখানে গ্রামে হারিকেন জ্বলতেছে ভাই। দর্শক, এখন ঘড়িতে বাজে রাত ৯টা। লোডশেডিং এর কি পরিস্থিতি রাজধানীর এই উত্তরাতে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। নিশ্চয় আপনারা জানেন যে উত্তরা কিন্তু একটি জনবহুল একটি এলাকা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে। আমি আমার ছোটখাটো একটা গবেষণারও আমি এখানে বসি অবসর সময়টুকু। দর্শক, এটাই হচ্ছে বাস্তব চিত্র যেটা মানুষ তুলে এনেছেন সোশ্যাল মিডিয়াতে। এর মাধ্যমে আসলে একটা চিত্র পাওয়া যায় যে কি অবস্থা ঢাকা সিটির ভিতরেও হতে শুরু করে গ্রামগঞ্জে তো আছে। গ্রামগঞ্জে আ যেটা বলা হয় যে বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ কখন আসে সেই হিসাবটা তারা রাখে। মানে দিনে হয়তো ২-১ ঘন্টা বা ৩ ঘন্টা সর্বোচ্চ বিদ্যুৎ পায়। ঢাকা শহরেও কিন্তু গত কয়েকদিন ধরে যে খবর আমরা পাচ্ছি, সেখানেও কিন্তু দিনে অন্তত ৫ থেকে ৮ বার লোডশেডিং হচ্ছে এবং প্রতিবারই ১ থেকে ১.৫ ঘন্টা লোডশেডিং হচ্ছে। এভাবে আসলে শিল্প কারখানা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, কোন কিছু চলা সম্ভব না। একটু দেখি এখানে পরিস্থিতিটা একটু দেখি।
পুরো বিল্ডিং কিন্তু অন্ধকার আর অন্ধকার। দুই একটা বিল্ডিং এ একটু একটু আলো জ্বলছে, সেগুলো জেনারেটর বা আইপিএস এর কারণে। আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছিলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা অনুষ্ঠানে গিয়েছিল, সেই অনুষ্ঠানে হঠাৎ করে কিন্তু সেখানে কারেন্ট চলে যায়। লোডশেডিং কিন্তু শুধু যে গ্রামে আছে এটা ভুল হবে বললে, রাজধানীও কিন্তু আছে। আমার মামাতো ভাই তিনি এসেছেন হচ্ছে চাঁদপুর থেকে, মামাতো ভাইয়ের কাছে একটু জানতে চাই কি অবস্থা আপনাদের ওখানে, কারেন্ট যায় নাকি শুধু আমার যায়? ভাইরে ভাই, আমি ঢাকা না আসলে বুঝতাম না যে ঢাকা শহরে যে এত বেশি লোডশেডিং, সেটা আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। এটা আমার এই জায়গায় এসে লাইট দিয়ে আলো নিচ্ছে, অন্ধকার দূর করছে। আমার ছোট হানি, কি অবস্থা বলো তো তোমার টাঙ্গাইলে লোডশেডিং হয় কিনা? ভাই যেখানে চলতেছে না সেখানে গ্রামে কিভাবে থাকে? আসলে সব মিলিয়ে বলবো যে বাংলাদেশে যে লোডশেডিংটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে, সেটা কিছুটা হলেও নমুনা পাচ্ছি। 50 মিনিট ক্লাস হয়েছে, এখনো পর্যন্ত কারেন্ট আসছে না, আমরা বসেই আছি। এবং কারেন্ট না থাকলে হয় কেউ কেউ বেলকনিতে যায়, কেউ আসলে ছাদে যায়। আমি আমার আরেক ছোট ভাই আছে রিমন, রিমন কি অবস্থা, কত মিনিট গেছে কারেন্ট বলো তো একটু? 50 মিনিট পার হয়ে 50 মিনিট পার হয়ে গেছে। অবস্থা গ্রামের মতো অবস্থা হলে ঢাকা শহর মানা যায়। আধা ঘন্টা 45 ঘন্টা কারেন্ট না থাকে আমাদের রাজধানী বুকে কিন্তু খুবই খারাপ। পাশাপাশি যদি বলিস গ্রাম অঞ্চলে তো আসলে কারেন্টের কথা কি বলবো। আমি কিছুক্ষণ আগে বাড়িতে ফোন দিয়েছিলাম আমার পরিবারের সাথে, বাবা মা ঢাকার বাইরে থাকে। আমি কথা বলে দেখলাম যে ওনারা প্রায় 3 ঘন্টা ওনাদের কারেন্ট নাই। 45 মিনিট আগে কথা আপনাদের কারেন্ট। আমি কিন্তু ওনাকে ফোন দিয়ে বললাম আমাদের ঢাকাতেও কারেন্ট, তখন ওনারা আকাশে গিয়ে পড়ছে যে ঢাকা আবার কেমন। কিন্তু একটু দেখেন কিন্তু আবার এইদিকে আমার বাসার যে এই সাইডটা আছে, এই সাইডটা কিন্তু অন্ধকার, মনে হচ্ছে শ্মশান। যাই হোক, আমি একটু আপনাদেরকে বলবো রাজধানীতে এই অন্ধকারের কারণে কিন্তু খুব ভোগান্তি। কারেন্ট না থাকলে কিন্তু পুরো কি হয়। তোমাদের আমি এখন চার্জার লাইট আছে নাকি? যেখানে ভাই এখানে গ্রামে হারিকেন চলতেছে। মানে শহরে যদি লাইট জ্বলে, গ্রামে হারিকেন জ্বলবে এটা কথা। তবে সব মিলে বলবো এই লোডশেডিং এর ফলে কিন্তু বেশ ভোগান্তি হচ্ছে। আমি মনে একটু মানুষকে জানাই যে কারেন্ট না থাকলে যে কি হয়, পুরো কাজ স্থগিত। আমি বসতে পারি না, খেতে পারি না, ঘুমাতে পারি না। এটা কিন্তু হচ্ছে, যেটা এখন রাত বাজে হচ্ছে 9টা বাজে। 9টা বাজে আসলে কারেন্ট থাকবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু দেখেন কোনো কারেন্ট নাই। এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর একটা জনবহুল জায়গা, এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, সেই জায়গায় কারেন্ট না থাকলে কতটা ভোগান্তির মধ্যে পড়া যায় সেটা বলতে আর বাকি রাখে না। এই হচ্ছে পরিস্থিতি। আমি সরকারকে আকর্ষণ করবো যে অন্তত ঢাকা না থেকে ঢাকা সারা বিশ্বের মানুষ ঘুমাই গেলে ঢাকার মানুষ হলে জেগে থাকে। কারণ ঢাকা এমন একটি জায়গা, বাংলাদেশ বললে ভুল হবে, ঢাকা এমন একটি জায়গা যে জায়গায় 24টা ঘন্টায় কর্মব্যস্ত, কোনো না কোনো অ্যাকচুয়ালি কাজ চলেই। আর সেক্ষেত্রে ঢাকায় অন্তত কোনো লোডশেডিং না থাকায় আমি আহ্বান করবো, যেহেতু অবস্থা খারাপ। দর্শক, এই তো অবস্থা আপনারা দেখলেন দেশের সার্বিক পরিস্থিতি। এক নজরে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কি ভয়ঙ্কর অবস্থা, এবং এই ভাইটি খুব চমৎকারভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন এবং সরকারের প্রতি একটা অনুরোধ করেছেন, রিকোয়েস্ট করেছেন বা আবেদন করেছেন। সবারই এই আবেদনটা রয়েছে এবং সবাই চায় যে অন্তত প্রয়োজনীয় কাজের সময়টা বিদ্যুৎ থাকুক। কিন্তু এই পরিস্থিতি আসলে সারা ঢাকা শহর কেন, সব জায়গাতেই একই অবস্থা, গ্রামের অবস্থা আরো ভয়ঙ্কর। আমরা যদি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরি, যেমন ঢাকা পোস্টে বলা হচ্ছে ঘন ঘন লোডশেডিং রাত্রে অন্ধকারে নামে ঢাকা চট্টগ্রাম বিমানবন্দরের কথাটা, বিমানটা, এই খবরটা তারা তুলে নিয়েছেন এবং সেখানকার ভয়ঙ্কর পরিস্থিতি বলা হয়েছে। এবং যেখানে আরো কিছু আসছে, যেমন গ্যাস সংকটের চরম বিপর্যয়ের মুখে শিল্পাঞ্চল, বন্ধ ৯০০ এর বেশি টেক্সটাইল। মানে ওই যে যেটা আমি বললাম যে ১৮০০ টেক্সটাইলের মধ্যে ৯০০ টেক্সটাইলই কিন্তু বন্ধ রয়েছে। তাহলে আমাদের পরিস্থিতিটা আসলে দেশটা কোথায় গিয়ে পৌঁছেছে একটু আপনারা ভাবেন। ১০ থেকে ১২ বার লোডশেডিং, অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা, মানে যাত্রীদের এ অতিষ্ঠ, এবং এই বিমানের ব্যাপারটা কিন্তু এখানেও তুলে নিয়ে আসার চেষ্টা করেছে। এখানে বিজনেস স্ট্যান্ডার্ড তাদের নিউজে যেটা বলা হচ্ছে, গ্যাস সংকটে আশুলিয়ার কারখানাগুলোতে উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা। আশুলিয়ায় কোনো কারখানায় গ্যাস সংকটে বিপুল লোকসানের মুখে পড়ার পাশাপাশি উৎপাদন কমে যাওয়া এবং জনবল কমানোর বাড়তি চাপের কথা জানিয়েছে। তার মানে এই যে আশুলিয়ার যে অবস্থা, শিল্প কারখানা, আশুলিয়ার অঞ্চলের অধিকাংশ শিল্প কারখানা বন্ধের পথে এবং এখানকার মানুষ বেকার হওয়ার পথে। সুতরাং আমরা আসলে কোন পদ্ধতিতে, কোন জায়গায়, কোন দেশে যে পৌঁছাচ্ছি, বাংলাদেশ যে কোথায় ধ্বংসের দিকে, আমাদের সরকার শুধু ব্যস্ত আছে শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আসতে হবে, তাকে এনে ফাঁসি দিতে হবে। অথচ এই শেখ হাসিনার আমলেই কিন্তু আমরা সবচেয়ে বেশি বিদ্যুৎ পেয়েছি। কখনো বিদ্যুতের সমস্যা হয়নি এবং উৎপাদন সেরকম ছিল, এবং আমরা রপ্তানিতেও অ্যা একটা পজিশনে গিয়েছিলাম। পোশাক শিল্প কারখানায় ২য় অবস্থান করেছিলাম বিশ্বে, এবং আপনারা জানেন মনে হয় যেটা আ উম মৎস্য রপ্তানিতেও আমরা কিন্তু পৃথিবীর প্রায় ২য় অবস্থানে চলে এসেছিলাম।
তার মানে আমরা সারা বিশ্বে একটা রোল মডেল হিসেবে সারা বিশ্বে নাম করেছিলাম এবং সরকার শেখ হাসিনা কিন্তু সেই জায়গা থেকে এখন শেখ হাসিনাকে এনে আপনি ফাঁসি দিতে চান। যেখানে এখনকার বাংলাদেশের সাধারণ মানুষ প্রায় ৮০% মানুষ চায় শেখ হাসিনা আবার দেশে ফিরে আসুক এবং এই দেশের দায়িত্ব নেওয়া হোক। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বিএনপির সমর্থিত অনেক নারীদের সাথে, অনেক পুরুষের সাথে আমরা কথা বলেছি। বিশেষ করে নারী সংখ্যাটা একটু বেশি। তাদের মতামত যারা বিএনপিকে সমর্থন করত এবং বিএনপির ব্যাপারে তারা একটু অন্ধ ছিল এবং মনে করছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তোবা তারা আরো ভালো সার্ভিস পাবে। কিন্তু তারা এখন হতাশ এবং তারা খুবই আতঙ্কিত এবং তারা বলতেছে যে, "আমরা অপেক্ষায় আছি যে কবে শেখ হাসিনা এসে আবার এই দেশের হাল ধরবে।" কারণ তারা দেখছে যে তাদের জীবনের নিরাপত্তা নেই। তাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। তাদের সন্তানদের স্কুলে পাঠানোর মতো ব্যবস্থা আস্তে, আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মেয়ে থাকলে, বাচ্চা থাকলে তাকে স্কুলে পাঠাতে বা কোথাও পাঠাতে তারা ভয় পাচ্ছে। এবং সন্ধ্যার পরে তো দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে নারী বেশি। তারা আসলে বাইরে বের হওয়াটাই নিরাপদ মনে করছে না এবং তারা আতঙ্কিত হয়ে রয়েছে। তো এই একটা বাংলাদেশের অবস্থায় এই সরকারের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার কোনো আ নমুনা আমরা দেখছি না। শুধুমাত্র তারা হচ্ছে বিগত সরকার মানে বিশেষ করে আওয়ামী লীগ সরকার এই দেশে কি করে গেছে, কি নাম আছে, কোন নাম ফলক চেঞ্জ করতে হবে, কোথায় জিয়ার নাম বসাইতে হবে, কোথায় খালেদা জিয়ার নাম বসাইতে হবে এবং কোথায় বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হবে, কোথায় শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে এবং কোথায় শেখ হাসিনাকে বদনাম করা যাবে এবং কোথায় কাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মব করা যাবে, কোথায় কাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা যাবে, কোথায় জয় বাংলা বললে তাকে গ্রেপ্তার করতে হবে, কোথায় ঘরে বসে কেউ অ্যা ১৫ই আগস্ট পালন করলে তাকে গ্রেপ্তার করতে হবে। কোথায় ৩২ নম্বরে গিয়ে কেউ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করতে গ্রেপ্তার করতে হবে। এগুলোতে সরকার খুব উৎসাহী, খুব উৎসাহী এবং শেখ হাসিনা বদনাম করার জন্য, শেখ হাসিনাকে এনে ফাঁসি দেওয়ার জন্য এবং তারা এই সংকট সমাধানের অন্যতম একটা পথ ছিল ভারত। ভারতের কাছ থেকে ডিজেল বা অন্যান্য সার্ভিস এনে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের উন্নতি করার বা একটা জায়গায় নেওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি করা যেত। সেই ভারতের সাথে তারা এমন আচরণ করছে যে শেখ হাসিনা প্রত্যর্পণ না হলে তারা ভারতে তারেক রহমান ভিজিটও যাবে না। তো ভারত এখন আবার কিন্তু উল্টা বলতেছে, "ঠিক আছে তুমি আসলে আসো, না আসলে নাই।" এখন ভারত কিন্তু আর তাকে সাধাসাধি করছে না। তো এই পরিস্থিতিতে দেখা যাবে যে ভারত যখন এই সুবিধাগুলো আরো বন্ধ করে দিবে, আমাদের অবস্থাটা কোথায় দাঁড়াবে সেটা চিন্তা করেন। তাহলে এই তারেক রহমান সরকার বা এই জঙ্গি তারেক রহমান সরকার, আমি জঙ্গি তারেক রহমান বলব কারণ এখন পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো ছাড়া এরা কিন্তু কিছুই করছে না। ২০০১ থেকে ৬ এ তারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মতো গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করার চেষ্টা করেছে। ২৪ জনকে হত্যা করেছে। ৬৩ টা জেলায় একসাথে বোমা বিস্ফোরণ ঘটেছে এবং সেই দায়ভার নিয়ে কিন্তু তারেক রহমান তার যাবজ্জীবন সাজা হয়েছিল। সাজা থেকে এসে তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছেন এবং এসেও কিন্তু তিনি ভালো হওয়ার কোনো নাম নাই। মাসুদ যেমন ভালো হয় না, তারেকও তেমনি ভালো হবে না বলেই মোটামুটি সে সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা মনে করেছিলাম তারেক রহমান হয়তো যেহেতু লন্ডনে ছিলেন, দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে হয়তো তার চরিত্রে কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা সেরকম কোনো নমুনা কিন্তু দেখছি না। সুতরাং তারেক রহমান সরকারের সফল হওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? তারও অন্যতম কারণ আমি বারবার বলি, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অনুমতি না দেওয়া হবে, ততদিন এই বাংলাদেশের কোনো উন্নতি বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে না এবং কোনো ধরনের উন্নতি হবে না। কারণ হচ্ছে এই বাংলাদেশে প্রায় ৬ থেকে ৭ কোটি মানুষ অ্যা ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। যেহেতু তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারে, শিল্প প্রতিষ্ঠান, কারখানা এগুলো চালু করতে পারছে না। এগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন তারা যে এটাকে আবার পুনরায় চালু করবে বা এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবার তুলে ধরবে, সে ধরনের কোনো সুযোগ নাই। ইভেন তারা সাধারণ ছোটখাটো ব্যবসা করে, তাদেরও সুযোগ নাই। সুতরাং ৬ থেকে ৭ কোটি মানুষের যদি একটা অর্থনীতিতে কন্ট্রিবিউশন না থাকে বা কন্ট্রিবিউশন করতে না দেওয়া হয়, সেই অর্থনীতি কোনভাবেই ডেভেলপ হওয়ার সুযোগ নাই। এবং সেটা আওয়ামী লীগের রাজনীতিকে অনুমতি না দেওয়া পর্যন্ত এটা কিন্তু কোন রকমই সম্ভব হবে না। সেক্ষেত্রে শেখ হাসিনা আসুক বা না আসুক, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে এখানে অ্যা অনুমতি দিতে হবে যাতে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া তারা চালাতে পারে। একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা, ইনক্লুসিভ রাজনৈতিক ব্যবস্থা এখানে চালু হয়। সুতরাং তারেক রহমান সরকারের ততদিন পর্যন্ত সফল হওয়ার কোনো সুযোগ নাই, কোনো বিনিয়োগ আসবে না, কোনো এফডিআই আসবে না। সুতরাং আমরা দেশকে আস্তে, আস্তে তলাবিহীন ঝুড়ির দিকে তারেক রহমান নিয়ে যাওয়ার যে তার প্ল্যান, প্রতিহিংসা মানে এই দেশের প্রতি তারেক রহমানের ক্ষোভ, প্রতিহিংসা এবং এই দেশকে ধ্বংস করার যা কিছু করা দরকার সবকিছু তারেক রহমান করবে এবং তারপর লন্ডন পালিয়ে যাবে। এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য এবং সেই পন্থাই বা সেই পথেই কিন্তু সে হাঁটছে। আমরা মনে করছিলাম সে ভালো হবে কিন্তু না। সে দেশ ধ্বংসের এমন কোনো পথ নাই, এমন কোনো রাস্তা নাই, এমন কোনো কাজ নাই যা করছে না। সুতরাং আমরা অপেক্ষায় থাকি দেশ আসলে কোথায় যায় সেটা আপনারা সময় হলেই বুঝতে পারবেন। কারণ গত ২ বছর ধরে আমরা যতগুলা কথা বলেছি, বাটপার ইউনূসকে নিয়ে যা বলেছি, আজকে দেশের মানুষ তাই বলছে।
এই বাটপার আরেক বাটপার তারেক রহমান নিয়ে এখন যা বলছি, এইটাও আপনারা ২ দিন পরে বলবেন। কিন্তু হয়তোবা ততদিনে আপনাদের জন্য অনেক দেরি হয়ে যাবে। আপনাদের অনেক কিছু ভোগ করতে হবে। পাপের প্রায়শ্চিত্ত এই দেশের জনগণকেও করতে হবে। দর্শক, বিগত কয়েক দশকে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এবং কাভারেজ কাগজ কলমে ব্যাপক বৃদ্ধি পেলেও প্রাথমিক জ্বালানি গ্যাস কয়লার জন্য আমদানি নির্ভর এলএনজির উপর অতিরিক্ত নির্ভরতা এই ধরনের ভঙ্গুর পরিস্থিতির সৃষ্টি করেছেন বলে অনেকে বলার চেষ্টা করেন। শিল্প মালিক এবং অর্থনীতির মধ্যে শুধু স্বল্পমেয়াদী আমদানির উপর নির্ভর না করে দেশে স্থল ও সাগরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বেগবান করা প্রয়োজন। জাতীয় গ্রিডের অদক্ষতা এবং বিতরণ ব্যবস্থা অপচয় রোধ না করলে যেকোনো বৈশ্বিক বা স্থানীয় সরবরাহ বিঘ্ন ঘটার সাথে সাথে জাতীয় অবকাঠামো ভেঙে পড়ার ঝুঁকি এভাবেই থাকবে। বিমানবন্দর ও শিল্পাঞ্চলের এই স্থবিরতা দেশের আভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলাকে অচল করে দিচ্ছে, যা অনতিবিলম্বে নিরসন করা প্রয়োজন বলে সকলে মনে করেন। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও রপ্তানিমূলক পোশাক শিল্পের স্থায়িত্ব রক্ষার স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পুনর্গঠন করতে হবে। সরকার ও সংশ্লিষ্ট জ্বালানি মন্ত্রণালয়কে দ্রুততম সময়ের বিকল্প উপায়ে এলএনজি সরবরাহ সচল করা এবং কাস্টমস ও বিতরণ লাইনের ত্রুটি দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ তার ব্যবসায়িক গ্রহণযোগ্যতা ও বৈদেশিক মুদ্রার মূল্য সম্পূর্ণভাবে হারাবে। বাংলাদেশ পাকিস্তান হইতে খুব বেশি দেরি নাই। যে দেশে ১ কেজি আটা কিনতে হয় প্রায় ১২০০ টাকা দিয়ে, আপনারাও সেই পথে হাঁটছেন। আপনারা যে সরকার বাংলাদেশে নিয়েছেন শেখ হাসিনাকে তাড়িয়ে যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাদেরকে হাড়ে, হাড়ে ভোগ করতে হবে। যদি এখান থেকে বাঁচতে চান যত দ্রুত সম্ভব রাজপথে নেমে আসুন। যত দ্রুত সম্ভব এই জঙ্গি সরকারকে উৎখাত করুন। এই দেশদ্রোহী সরকারকে উৎখাত করে এই দেশকে সবার এই জঙ্গিদের হাত থেকে এই কেহেরমানদের হাত থেকে এই দেশকে বাঁচান। আদারওয়াইজ কেউ রক্ষা পাবেন না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুত্বের সাথে শেয়ার করুন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে আবারও সেই বার্তাটা আপনাদেরকে দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে, আপনার ঘরে যদি মুরুব্বিরা থাকেন, তাদেরকে এই বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন, সাবধানে রাখুন। কারণ খুব ভয়ংকর, খুব খুবই ভয়ংকর সময় চলছে। সবাইকে সাবধান থাকতে হবে। নিজের পরিবারের সাবধানতা এবং নিরাপত্তা নিজেদেরকেই দিতে হবে। ধন্যবাদ সবাইকে।